সৌদি আরবে একটা পুরুষ আর বাংলাদেশের 7-8টা পুরুষের সমান। কারণ কি জানেন, ওদের দেশে ওরা এই যে খেজুর খায় আর ওদের যে শরীরের যে চাহিদাটা দ্বিগুণ। আমাদের বাংলাদেশে মনে হয় 7-8টা ছেলের যে চাহিদা তার চেয়ে দ্বিগুণ চাহিদা। আমাদের বাংলাদেশের ছেলেরা বউকে সুখ দিতে পারে বেশি হলে 6-7 ঘন্টা, মানে 6-7 সেকেন্ড, ঘন্টা ধরে। ধুত আমি ভুল বলছি। কিন্তু বিদেশে যে সৌদি যে কফিটা, ওরা জানেন নিম্নত 2-2.5 ঘন্টা, অনেক সময় 3 ঘন্টাও থাকছে। কারণ কি, সেটার প্রমাণ আমি নিজে। যেমন দেখেন, এই যে কাজের আশায় গেছি, বাবা গেছে পাক্কা 2 থেকে 2.5 ঘন্টা। ওইটা থেকে আমাকে ওয়াশরুমে ধাক্কাতে ফেলাই দিছে, ওয়াশরুমে ধাক্কা দিছে, ছেলে যায় ধরছে, আবার ছেলে শুরু করছে পাক্কা 2.5 থেকে 3 ঘন্টা। তো কিছু ছিল না, সাহেবে আমার কাছে আসতো, আসলেই তো মনে করেন যে তারা যখন আমাদের সাথে থাকতো 2 ঘন্টা করে, বা তার ছেলে আসলে থাকতো, তার মেয়ের জামাই এসে থাকতো, তখন আমি আর কুলাইতে পারতাম না। পরে আমি অনেক কান্না করতাম, পরে বলতাম যে আমি চলে যাব, আমি থাকবো না, আমি ভিসা করে আমি চলে যাব পাসপোর্ট করে। মানে এভাবে অনেক অনেক কিছু বলে বলে অনেক কান্নাকাটি করতাম। কান্নাকাটি করলে তারপরেও মনে করেন যে হারা কখনো ওখান থেকে আসার জন্য করতো না। তো এভাবে আমি 2-3 মাস যখন ওদের সাথে এভাবে থাকলাম, আমার শরীরটা অনেক অসুস্থ হয়ে যায়। যখন আমি দিতে তাদেরকে রাজি না হই, তারা তখন মদ খাওয়ায় আমার সাথে, নেশা করায়, তখন তারা এনজয় করতো। আমি মনে করি সৌদি আরবের চাইতে আমাদের বাংলাদেশের মানুষ হাজার গুণে ভালো আছে। কারণ সৌদি আরব একটা আরব রাষ্ট্র হওয়ার পরেও, প্রিয় দর্শক, সেখানে যে কার্যকলাপ হয়, বাপ ছেলে মিলে যেসব কার্যকলাপে লিপ্ত হয় তারা, সেগুলা জানলে আপনারা অবাক হবেন। আমি আজকে দুইজন সৌদিতে থাকা 2 মেয়ের জীবন কাহিনী শোনাবো। তারা সৌদি আরব গিয়েছিল টাকা কামানোর জন্য, কিন্তু সেখানে তাদের সাথে কি করলো সেখানকার লোকজন, সেখানকার মালিকরা, মালিকের ছেলে কি কি করেছে, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন। যারা এই ভিডিওটা দেখবেন, যাদের বউ বোন সৌদি আরব থাকে, অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই এই ভিডিওটা দেখে হয়তোবা তারা সতর্ক হতে পারবে। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বলবো না, 2টি মেয়ের সম্পূর্ণ কথাগুলা শোনাচ্ছি। তাদের সাথে সৌদিরা কি কি করত তাদেরকে নিয়ে সম্পূর্ণ স্ক্রিনে দেখাচ্ছি। তো ওদের শারীরিক চাহিদাটা বেশি না, আর আমাদের বাংলাদেশের ছেলেরা কিছুই পারে না ওদের তুলনায়। ঠিক আছে, যে কিভাবে আমি সৌদিতে যে বাপ ছেলের একসাথে বিছনায় গেছি, বাপ ছেলের বিছনায় একসাথে গেছি আমি, তারা বাপ ছেলে আমাকে নিয়ে এক বিছনায় শুইছে। সেটার কারণ আছে, আমি আপনাদেরকে সব কিছুই বলবো, কিন্তু একটু অপেক্ষা করেন। যাই হোক, এখন আমি বলবো, আপনারা একটু শুনেন, ঠিক আছে? আর শুনবেন, আর সবসময় মনে রাখবেন, মেয়ে মানুষ কখনো দেশ ছেড়ে দেশের বাইরে যাবেন না, মেয়েদের জন্য ভালো না। সেটা আমি দেখে আসছি, তো আমি জানি। তো আমি অনেক গরিব ঘরের মেয়ে, আমি এক বাবার এক সন্তান, ঠিক আছে? আমার কোনো ভাই নাই, বোন দেয়, মানে কোনো শরিক নেই, আমি একাই। তো আমার বাবা একটু গরিব, গরিব হলে কি হয়েছে, একটু সয় সম্পত্তি ছিল, একবারে এতটা গরিব না। তো আমি যখন বড় হয়েছি, তখন তো আমার বাবার জোয়ান থাকে না, আস্তে আস্তে তার বয়স হয়েছে, সে বৃদ্ধ হয়েছে, তার আর কর্ম করার মতন এরকম পরিস্থিতি নেই। তো আমি মেয়ে হিসেবে, আমি মেয়ে, আমি ছেলে, তো আমি চিন্তা করলাম আমি কিছু করব। পরে একজনের সাথে যোগাযোগ করলাম, পরে যোগাযোগ করার পরে সে আমাকে বললো তুমি বিদেশ যাও। তো আমি চিন্তা করলাম বিদেশ যাব, টাকা পাবো কই? পরে আমার বাবাকে বললাম যে বাবা, দেশে থেকে কি করব, দেশে সারাদিন কাজ করে 2 টাকা পাবো, দেশের বাইরে গেলে সারাদিন কাজ করব 4 টাকা পাবো। 4 টাকার আশায়, বাবা মাকে একটু সুখে রাখার আশায়, দালালের হাত ধরে বাবা জায়গা বিক্রি করে চলে গেলাম সৌদি আরবে। সৌদি আরবে যাওয়ার পরে ওইখানে তো আপনারা জানেন, জানি না, যে গেছেন সে জানেন যে ওইখানকার মালিকদের কি বলে, কফিল। তো আমাকে ওইখানে নিয়ে যাওয়ার পরে আরেক দালাল আমাকে এক কফিলের কাছে বিক্রি করে দেয় তাদের বাসা বাড়িতে। ওইটা হলো বাসা বাড়ির কাজ, আমাকে বলে এখানে তুমি থাকবা, এটা তোমার কাজ, বাসা বাড়ির কাজ। তো আমি ওইখানে গেলাম, যাওয়ার পরে কাজ করতেছি করতেছি, হঠাৎ করে দেখি যে কফিলের ছেলে আমার দিকে খুব কুনজর দিয়ে তাকায়। তারপরে তার বাবাও আমার দিকে তাকায়, মানে কফিলও আমার দিকে তাকায়। মানে আমি কেমন যেন মনে হচ্ছে কি, যে মরা গরু মরে থাকলে যেমন শগুনে খালি দেখে দেখে কখন খাবো কখন খাবো, আমার অবস্থা এরকম হয়েছে। আমি দেখে আমার মতন আমি কাজ করি। একদিন কফিল আমার গার উপরে মানে ঝামটা এসে পড়ছে। কিরে, মানে এমন এসে পড়ছে, আমি মানে ভয় পেয়ে গেছি যে কদিন ধরে আসছি, তো উনি তো এরকম করেন, আজকে কি হলো। আর সৌদি আরবে একটা জিনিস আছে, যে ওই দেশের ছেলেরা বিয়ে করার আগে, মানে তাদের যে সম্পত্তি আছে, ওই সম্পত্তির পুরোপুরিটাই মানে কত রিয়েল, মানে ওই দেশে তো টাকা বলে রিয়েল বলে, কত রিয়েল যেন দিয়ে তারপর বিয়ে করতে হয়। আমাদের বাঙালিদের মতো যে বিয়ে করতে মন চাইছি, কাগজ সাইন দিয়ে কবুল বলে বিয়ে করেছি, ওদের দেশে এরকম না। আর ওরকম করে বিয়ে করে অনেকটা রিয়েল দিয়ে। তো উনি বলে এত টাকা দিতেও পারে, উনি অনেক গরিব, এতটা বড় লোক না, মানে মিডিয়াম। তো উনি ওরম পারেও না, আর বিয়েও করে নেই। তো ভালো কথা, এখন বিয়ে করে নেই, তার তো শরীরে চাহিদা আছে, ওই চাহিদার মেশিন হলো আমি, সে আমাকে দিয়ে পূরণ করবে। তো আমি ভাবতেও পারি নাই যে আমার জীবনটা এইভাবে যাবে। তো এমনি করে সে আমার গার উপরে মানে
কি বলবো, খুব ঈদে আমার গার উপরে একবারে ঝাপাই যেয়ে পড়ছে, লাগে একটা মরা গরু পাইছে, সে ঝাপাই খাইতেছে এমন করে পড়ছে। পরে আমি বললাম, দেখেন আপনি স্যার আমাকে ছেড়ে দেন, আমি একটা গরিব মেয়ে, ঠিক আছে আমার বিয়ে শাদী হয় না, আপনি আমার জীবনটা নষ্ট করেন না। ছাড়লো না, যাক সে তো করলো। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন তার ছেলেও, কিন্তু একটা জিনিস ছিল, তার ছেলে, সৌদি আরবের মানুষ তো খেজুর খায়, ওদের দেশে খেজুর অনেক বড় বড় আর অনেক মজা, ঠিক আছে, অনেক রকমের খেজুর পাওয়া যায়। তা আমি দেখতাম তো খেজুর খাওয়া অনেক শক্তিশালী আসছিল, ঠিক আছে। তো ওদের আবার একটা ছিল কি, ওরা যখন একটা মেয়ের কাছে যেত, মানে 2-1 সেকেন্ডের জন্য, প্রায় ঘন্টা 3-1-এর জন্য, তো আমি একটা বাঙালি মেয়েটা, ওইরকম একটা রাক্ষস যদি আমার উপরে 3-4 ঘন্টা থাকে তাহলে আমি বাঁচি। তো যাক, এরম বাবা 3-4 দিন গেল, ছেলে দেখলাম 3-4 দিন গেল, ঠিক আছে। দেখতে দেখতে ছেলেও আমার পরে ঝাঁপাই পড়লো, ঠিক আছে। ছেলে ঝাঁপাই পড়লো, একটু হলে মজা পাইছি, ঠিক আছে, কারণ ওটা বুড়া ছিল, ওটা রাক্ষস ছিল, কিন্তু ছেলেটা আবার একটু মজাই দিত, ঠিক আছে, মানে একটু আদর যত্ন করতো। তো যাক, এইভাবেই গেল। বাপ ছেলের এক বিছনায় বাপ ছেলে আমাকে নিয়ে থাকে, ঠিক আছে। এমন করতে করতে মানে আমি কি করব, আমি অসহায়, কারণ ওই দেশে তো আমার কেউ নেই, আমি কার কাছে যাব, যার কাছে যাব সে আমাকে মানে মরা গরু মনে করে খাওয়ার চিন্তা করবে। কারণ যখন খাওয়ার জিনিসই হয়েছে তো এখানেই থাকি। কিন্তু এর চেয়ে আরও মানুষ খারাপ হতে পারে জানি না। দেখেন, প্রথম বাপ গেল, দ্বিতীয় ছেলে গেল, তৃতীয় তার ছেলের দাদা মানে কফিলের বাবা, সেও দেখতে দেখতে সেও আমাকে ছাড়লো না, হায় রে আমার কপাল। তো আমি এই যে দালালের পাল্লায় পড়ে বিদেশ চলে গেলাম। বিদেশ যে কত বছর, প্রায় 7-8 বছর এই দোজকের আগুনে জ্বলতেছিলাম, কাউকে বলতে পারতেছিলাম না যে আমি কি অবস্থা আছে, আমার জীবনটা তো শেষ, কেউ কি জানে। সবার কাছে আগে শুনছি যে সৌদি আরব একটা পবিত্র জায়গা, ওইখানে গেলে মানুষ ওমরা হজ করে আসে, আল্লাহকে ভয় পায়, ওইখানে এমন একটা জায়গা যে মানুষ ওইখানে গেলে সবকিছু ভুলে যায়, পাপ করা, জিনা করা সবকিছু ভুলে যায়, কারণ ওই জায়গাটাই এমন, ঠিক আছে। কিন্তু ওই জায়গাটার মতো নির্দিষ্ট জায়গা আর কোথাও নেই আমি মনে করি, ঠিক আছে। ওইটা একটা আল্লাহর জায়গা, ওইটা আল্লাহর জায়গা না, ওটা একটা শয়তানের জায়গা, কারণ ওইখানে যে মানুষ থাকে ওরা একটা নিরপিচস, ওরা মানুষকে খাইয়ে ফেলে কিভাবে একমাত্র আমি জানি। তো আসলে মানুষে বলে যে সৌদিতে মানুষে মেয়েরা গেলে অনেক টাকা ইনকাম করতে পারে, অনেকভাবে চলতে পারে। আসলে কিন্তু এটা কোনোটাই না। হ্যাঁ, টাকা ইনকাম করতে পারে। কখন টাকা ইনকাম করতে পারে জানেন? যারা এগুলো করে অভ্যাস হয়ে যাবে, যাদের এগুলোর মধ্যে থাকবে, অভ্যসিত থাকবে, যারা সহ্য করতে পারবে, তারা জীবনে টাকা কামাই করতে পারবে। আর যারা সহ্য করতে পারবে না, তাদের জীবনে কোনো টাকা পয়সা কামাই করতে পারবে না। কারণ একটা ছুটিতে যখন একটা মেয়ে যায় 2 বছর 3 বছরের জন্য, তখন সেই মেয়েটা বুঝতে পারে, 2-3 মাস কেটে গেলে সে বুঝতে পারে যে আসলে ওই মেয়েটার জীবনে কি হয়ে যাচ্ছে, ওই মেয়েটার জীবনে আসলে কি হইতাছে, মেয়েটার ভাবনা চিন্তা কি হচ্ছে, মেয়েটার জন্য কি হচ্ছে, নিজের অস্থিরতা লাগে। তখন ওখান থেকে কোনো মেয়ে আসলে আসতে পারবে না, কারণ তারা তো 1 বছর 2 বছরের জন্য ওটা একটা গন্ডা সিনেটের জন্য গিয়েছিল। আসসালামু আলাইকুম, আমার নাম আলপনা, আমি রাজশাহীতে থাকি। আমি আপনাদের মাঝে আসছি আমার জীবনের একটা গল্প নিয়ে। তো আমার জীবনে কিছু ঘটনা ঘটে গেছে, যেটা আপনাদের মাঝে আমি উঠাই ধরতে আসছি। আসলে আমি সৌদিতে গেছিলাম। সৌদিতে যাওয়ার পরে আমাদের এলাকার একজন ভাবি আছেন, উনি সৌদিতে থাকতেন। তো উনি বলছে যে, উনি ছুটিতে আসার পরে বললো যে সৌদিতে চলো, আমিও আসি, ভালো হবে। তখন আমি বললাম যে আপনি তো অনেক দিন ধরে যায় রয়েছেন, তাহলে কেমন কি? পরে কয় যে হ্যাঁ, অনেক ভালো লোকজন, ওখানকার আমি যে সাহেবের বাড়িতে কাজ করি তারাও খুব ভালো। তখন এভাবে এক কথা 2 কথা বললাম। আমি ওনার সাথে সৌদি যাওয়ার জন্য পাসপোর্ট ভিসাটা সুন্দর করে সব কিছু করলাম। টাকা পয়সা অনেকটা খরচা করে পাসপোর্ট করে ভিসা করে তার কাছে যাওয়ার জন্য করলাম। তো সেই সময় দেখা যাচ্ছে আমি এমন কোনোভাবে বুঝতে পারি নাই যে ওই জায়গায় এতটুকু। তো যাওয়ার 1 মাস পরে, 1 মাস খুব ভালো সুন্দরভাবে কেটে গেছে। বুঝতেই পারি না কীভাবে কাটছে, এত আনন্দের মধ্যে ছিলাম যে। তারপর হঠাৎ করে 1 মাসের পরে সাহেব, সৌদি যে বাসায় কাজ করতাম আমি, সেই বাসার সাহেবের ছেলে, সাহেবের মেয়ের জামাই, তারা খুবই মানে খুব খারাপ একটা মানুষ ছিল তারা। এতটা খারাপ মানুষ ছিল যে মানে বলার মতো না। কারণ তাদের মধ্যে কোনো মানুষত্ব বলতে কিছু ছিল না। সাহেবে আমার কাছে আসতো, আসলেই তো মনে করেন যে তারা যখন আমার সাথে থাকতো 2 ঘন্টা করে, বা তার ছেলে আসলে থাকতো, তার মেয়ের জামাই এসে থাকতো, তখন আমি আর কুলাইতে পারতাম না। পরে আমি অনেক কান্না করতাম, পরে বলতাম যে আমি চলে যাব, আমি থাকবো না, আমি ভিসা করে আমি চলে যাব পাসপোর্ট করে। মানে এভাবে অনেক অনেক কিছু বলে অনেক কান্নাকাটি করতাম। কান্নাকাটি করলে তারপরেও মনে করেন যে এরা কখনো ওখান থেকে আসার জন্য করতো না। তো এভাবে আমি 2-3 মাস যখন ওদের সাথে এভাবে থাকলাম, আমার শরীরটা অনেক অসুস্থ হয়ে যায়। যখন আমি দিতে তাদেরকে রাজি না হই, তারা তখন মদ খাওয়ায় আমার সাথে, নেশা করায়, তখন তারা এনজয় করতো। তো আসলে মানুষে বলে যে সৌদিতে মানুষে মেয়েরা গেলে অনেক টাকা ইনকাম করতে পারে, অনেকভাবে চলতে পারে। আসলে কিন্তু এটা কোনোটাই না। হ্যাঁ, টাকা ইনকাম করতে পারে,
কখন টাকা ইনকাম করতে পারে জানেন? যারা এগুলো করে অভ্যাস হয়ে যাবে, যাদের এগুলোর মধ্যে থাকবে, অভ্যসিত থাকবে, যারা সহ্য করতে পারবে তারা জীবনে টাকা কামাই করতে পারবে, আর যারা সহ্য করতে পারবে না তাদের জীবনে কোনো টাকা পয়সা কামাই করতে পারবে না। কারণ একটা শরীরে যখন একটা মেয়ে যায় 2 বছর 3 বছরের জন্য, তখন সেই মেয়েটা বুঝতে পারে, 2-3 মাস কেটে গেলে সে বুঝতে পারে যে আসলে ওই মেয়েটার জীবনে কি হয়ে যাচ্ছে, ওই মেয়েটার জীবনে আসলে কি হইতাছে, মেয়েটার ভাবনা চিন্তা কি হচ্ছে, মেয়েটার জন্য কি হচ্ছে, নিজের অস্থিরতা লাগে। তখন ওখান থেকে কোনো মেয়ে আসলে আসতে পারবে না, কারণ তারা তো 1 বছর 2 বছরের জন্য ওটা একটা গন্ডা সিনিটের জন্য গিয়েছিল। তো যখন একটা মেয়ে বিদেশে যাওয়ার পরে নিজেদের জীবনের সব কিছু ভেবে চিনতে বসে যে আমার এটা করার দরকার, এটা আমাদের করার প্রয়োজন, তো সেই ক্ষেত্রে কিন্তু সেই মেয়েরা ভাবে যে বোঝা যায় যে কি করতে চায়, কি করবে। আসলে আমরা বাংলাদেশে থেকে বলি যে বিদেশে খুব ভালো, বিদেশে কোনো সমস্যা হয় না, বিদেশে গেলে মানুষ অনেক টাকা ইনকাম করতে পারে। আসলে টাকাটা কীভাবে ইনকাম করে দেখেন, একটা বাড়িতে যখন আমি কাজে গেছি তখন সেই সাহেবের ছেলে, সাহেবের মেয়ের জামাই, সাহেবের বন্ধুরা সবাই আসতো একটা মাসের ভিতর তারা 3বার 4বার করেও কাজ করতো। এমনও যায় যে মাসে 30 দিনের ভিতর 25 দিনে তারা কাজ করতে চায়। তখন যখন একটা মেয়ে দিতে পারে না, তাকে হয় মদ খাওয়ায় নেয়, না হলে একটা মেয়ে যখন দিতে পারে না তাকে মারধর করে, তার সাথে অনেক অত্যাচার খারাপ ব্যবহার করে। তো এটার নামই হলো বিদেশ, এটার নামই হলো জীবন। একটা মেয়েদের জীবনে কত আশা নিয়ে তারা চলে, একটা মেয়ের জীবনে কত আশা করে তারা যায়, কিন্তু সেই মেয়েদের স্বপ্ন কখনো তারা পূরণ করতে পারে না। কারণ একটা মেয়ের সাথে যখনই একটা ছেলে যায় তখন বুঝে দেখো, আমি যখন সাহেবের সাথে দিতে না স্বীকার করতাম তখন সাহেবের ছেলে আসতো, মদ টদ খাওয়াইতো, খাওয়ায় মাতলামি করাই নিয়ে পরে অনেক হলো অত্যাচার করতো, 2-3 ঘন্টা করে কাছে থাকতো। তার মেয়ে জামাই আসতো, সাহেবে আসতো। আসলে সৌদি আরবে মানুষের কিন্তু সবাই কাজ ঠিক মতো করতে পারে না, জীবনটার লাইফটা এরকম করে চলাইতে পারে না। জীবনের লাইফটার ভিতরে কিন্তু অনেক কষ্ট আছে, অনেক কষ্ট হয় তাদের। কারণ যখন একটা জায়গা থেকে একটা জায়গায় যাইবো তখন তো ভাইবা চিন্তা যাইতে হয়, নিজেদের মধ্যে চলাফেরা করতে হয়। প্রিয় দর্শক, এই যে তাদের কথাগুলা শুনেছেন, তারা গিয়েছিল সৌদি আরবে পয়সা কামানোর জন্য। সেখানে নিজের শরীরটাকেই বিলিয়ে দিতে হলো তাদেরকে সৌদি আরবদের হাতে। কিন্তু আমি মনে করি সৌদির চাইতে আমাদের বাংলাদেশের মানুষেরা শতগুণে হাজার গুণে ভালো আছে। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাদের সাথে যেটা ঘটেছে এটা আসলে ঠিক হয়েছে কিনা। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই ভিডিওটা দেখে হয়তোবা যারা সৌদি আরব নিজের বউকে পাঠিয়েছে বা বোনকে পাঠিয়েছে, যে যাকে পাঠাইছে অবশ্যই সতর্ক থাকবে এই ভিডিওটা দেখে। সবাই ভিডিওটা দয়া করে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।